চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতেই জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। বিকেলে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। 31 দফা ও জুলাই অভ্যুত্থান মূল ভিত্তি। দেশ জুড়ে চলছে দলটির প্রচার, গণসংযোগ। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার, আমাদের ম্যানিফেস্টো। উত্তর এবং দক্ষিণে বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি দমন করা হবে বললেন জামায়াত আমির। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। দল গোষ্ঠীর পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাটা। ভোটারদের বলছেন মুখে কুলু পেটেছেন প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি নেই। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। প্রস্তাবিত পে স্কেল ভোটের আগে বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, 144 ধারা জারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ বিকেল 3:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে ইশতেহারে বিএনপির 31 দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বিশেষে আমাদের আসুন, কাজ একটাই, কাজে হাত দিব। আছেন নাকি আমার সাথে? আজ তাহলে এখানেই থাকলো ইনশাআল্লাহ নির্বাচনে তারা যখন। বিস্তারিত জানাতে সোনারগাঁ হোটেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, ইশতেহার ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন? কারা থাকছেন সেখানে? ইশতেহারে আর কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? দেবাশিস, প্রস্তুত হোটেল সোনারগাঁও বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য, যেই ঘোষণা অনুষ্ঠানে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য, এবং আমন্ত্রিত অতিথিরা থাকবেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট পেশাজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকেই, সেই সঙ্গে দলের শীর্ষ নেতারাও থাকবেন। মূলত 5টি অধ্যায়ে এবার বিএনপির ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে। যেই অধ্যায়গুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র ব্যবস্থা
ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এবং আপনি যেমনটি বলছিলেন দেবাশী, যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ফার্মার্স কার্ড, এইরকম যে বিষয়গুলো বিএনপি দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘোষণা করে আসছিল, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ জুড়ে যে নির্বাচনী সমাবেশগুলোতে যে আশ্বাস দিয়েছেন, সাধারণের মধ্যে যেই প্রতিশ্রুতিগুলো তুলে ধরেছিলেন, সেই সব বিষয়গুলো থাকছে নির্বাচনী ইশতেহারে। এবং সেই সঙ্গে অঞ্চল ভিত্তিক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবারে নির্বাচনী ইশতেহারে বিএনপির বলা চলে প্রথমবারের মতো অনেকটা সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া, যে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলে সেই অঞ্চলের সমস্যা সমাধান করে কি করে সর্বস্তরে সুষম উন্নয়ন করা যায়, সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং যেমনটি বলছিলেন দেবাশিস, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, এবং প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এরকম অনেকগুলো বিষয়কে প্রাধান্য দিয়েই বিএনপির এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে, এবং সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বিস্তারিত পুরোপুরি সেই ইশতেহারে আর কি কি থাকছে সেসব বিষয় জানা যাবে। তবে মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া, জুলাই গণঅভ্যুত্থানকে সেই সঙ্গে রাখা, সেই সব বিষয়গুলোকে এই নির্বাচনী ইশতেহারের শুরুতেই প্রাধান্য দিয়েছে বিএনপি। এবং আপনি যেমনটি বলছিলেন দেবাশিস, প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের পূর্ণ দায়িত্ব এবং নেতৃত্ব নিয়ে এবারের এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন। ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন, শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ, চরম ব্যস্ততায় প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে ভোটের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, তারেক রহমান মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ, যিনি জনকল্যাণের দেশে ফিরে এসেছেন, তাই তাকে কাজ করার সুযোগ দিতে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। এছাড়া জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জনগণকে মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তিনি। বলেন, জনগণই রাষ্ট্রের চালিকা শক্তি, তাই বিএনপি ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করা হবে। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। নির্বাচনী প্রচারে কাল উত্তরবঙ্গের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁ জেলা হাইস্কুল মাঠের জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা। চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে নীলফামারীতে যাবেন তারেক রহমান। দুপুরে পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন। তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। এই সফর যেহেতু দীর্ঘ 20 বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে। টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের সকলের দাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় হল সংসদে নির্বাচিত একাধিক নেতাও বিএনপিতে যোগ দেন। জাতীয়তাবাদের রাজনীতিতে তাদের স্বাগত জানান বিএনপি নেতা রিজভী আহমেদ। প্রত্যাশা করেন তাদের হাত ধরে বিএনপির রাজনীতি আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে রিজভী আহমেদ জানান, নয়াপল্টনের রোববারের সমাবেশের পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 8 ও 9 জানুয়ারি ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দেবেন। এ সময় বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণে বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এখন চাষ হবে
অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করব আবারও তার সেখানে যাবার জন্য, তবে তার আগে আরও একটি সংবাদে চোখ রাখছি। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফলের এক জনসভায় বলেন, অন্যায় অপরাধ যদি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও জড়িত থাকেন তাদের আইনের আওতায় আনা হবে। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিনের দক্ষিণাঞ্চল সফর। আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনা পাতি আদায় করা হচ্ছে। ঝালকাঠিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা আবারও সেখানে সরাসরি যাচ্ছি। ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, মানুষ তুমি নারী এবং পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। তার মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনার সরকারের কাছে আছে, সেটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, ও আদিল, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ প্রত্যেকটি ভোটার যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও সেই দোয়া রাখতে পারে। ঝালকাঠিবাসী, দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এ দেশবাসীর নির্ধারণ হয়ে যেতে পারে, একটা ভোটেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি ভোটের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিট ওপিট করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি, বিপদে ভাগ করে নিতে পারি, আনন্দে ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ সাম্যের সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না, আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না, তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই।
তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটের ড্রাইভিং সিটে বসে দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবে সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে এই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপর তর্ক ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবে। আমাদের যুবকরা জিন্দা আছে, ঘুমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের ঝালকাঠিতে নির্বাচনী সফরে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির। এতক্ষণ আমরা সেখানে ছিলাম। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা মহাখালী, গাবতলী, সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালী নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবেই চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। যদি আমাদের নেতা যদি এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, অনতিবিলম্বে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাকে সরানো। এটা আপনার জনগণের পক্ষ থেকে আমরাই দাবি তুলব। যদিও 3টি স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্বাচিত হলে এ নিয়ে সমন্বয়ের কথা বলছেন প্রার্থীরা। যারা এই সড়ক পরিবহনের ব্যাপারে যারা দীর্ঘদিন জড়িত আছেন তারা, তৃতীয়ত হচ্ছে অবশ্যই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এদের সবাইকে নিয়ে ত্রিপক্ষীয় বসে সিদ্ধান্ত নিতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো কিছু এখনো যখন বিদ্যমান আছে সেগুলো নিয়ে কাজ করাটাই আমাদের প্রথম টার্গেট থাকবে। টার্মিনাল 3টি সরিয়ে নিতে ইতিমধ্যেই হেমায়েতপুর, উত্তরা এবং কাঁচপুরের 3টি জায়গায় জমি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ভেতরের 3টি বাস টার্মিনালের মুখের প্রতিদিনের চিত্র ঠিক এই রকম। বিশেষজ্ঞরা বলছেন এই যানজট এবং অব্যবস্থাপনা দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সদিচ্ছা। এটি করতে না পারলে এই 3টি টার্মিনাল রাজধানীবাসীর ভোগান্তির প্রতীকী হয়ে থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী নির্বাচনী প্রচারের খবরাখবর জানাতে মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। এই এলাকার সন্ত্রাস, চাঁদাবাজার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা? দেবাশিস, এই মুহূর্তে আমি আছি ঢাকা 13 আসনে, মোহাম্মদপুরেও এই আসনটি আসলে পড়েছে এবং এখানে আজকে 11 দলীয় ঐক্যের একজন প্রার্থী, তিনি মামুনুল হক, তিনি রিকশা মার্কায় প্রতীকে তিনি এই এলাকায় নির্বাচন করছেন এবং তিনি বেশ কিছুদিন ধরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি সরাসরি মামুনুল হক সাহেবের সাথে একটু কথা বলতে চাই যে এই এলাকায় তো আপনি বেশ কিছুদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ,
ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে মোহাম্মদপুর আদাবর স্থানীয় মানুষজন তারা দীর্ঘদিন পরে তাদের স্থানীয় একজন প্রতিনিধি প্রার্থীর বিজয়ের বিপুল সম্ভাবনা বিপুলভাবে তারা উচ্ছ্বসিত এবং সকল দলমত এমনকি বিএনপির অধিকাংশ নেতাকর্মী তাদের ক্ষোভ ছিল যে তাদের স্থানীয় 15 বছর যারা জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে টপকিয়ে বহিরাগত একজন সাধারণ মানের প্রার্থী, জাতীয়ভাবে যিনি তেমন প্রতিষ্ঠিত নয় বরং যিনি মূলত আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠ, জাতীয় পার্টির রাজনীতিতে যিনি প্রতিষ্ঠিত, এইরকম একজন ব্যক্তিকে এনে বিএনপির লোকজনের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার কারণে ব্যাপকভাবে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বিএনপির লোকজন সকলেই তারা আমার সাথে ব্যাপকভাবে কাজ করছেন এবং আমার প্রতি সমর্থন ব্যক্ত করছেন। সেই হিসাবে মোহাম্মদপুরে আমি মনে করছি যে আমি দলমতের ঊর্ধ্বে একজন সার্বজনীন প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার প্রধান প্রতিশ্রুতি হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূল করা, আর কিশোর গ্যাং যাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে তাদেরকে আমি সংশোধনের পথে নিয়ে আসবো, আলোর পথে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেবাশিস শুনছিলেন যে তিনি বিভিন্ন ধরনের এই প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং যেহেতু মোহাম্মদপুর এলাকা কিছুটা অপরাধপ্রবণ এলাকা এবং কিশোর গ্যাংয়েরও বেশ দৌরাত্ম রয়েছে এমনটাই তিনি বলছিলেন এবং তার প্রতিশ্রুতি তিনি বলছেন যে এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি সব কিছু তিনি হয়তো নির্বাচিত হলে তিনি এগুলো থেকে এই এলাকাকে কিছুটা মুক্ত করবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। ইলেকশন 2026-এর বাদবাকি খবরে যাওয়ার আগে জানাচ্ছি নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের খবর। সকালে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি কর্মচারীরা। 3 ঘন্টা পর পুলিশি প্রতিরোধে তাদের সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। শুক্রবার বেলা 11:15 হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনায় প্রবেশ মুখে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়ন না হওয়াকে তারা চরম অবিচার হিসেবে উল্লেখ করেন। এরপর দুপুর 1টার দিকে সড়ক ছেড়ে চলে যায় তারা, কিন্তু বাদ জুমা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবারও তারা জড়ো হয়। আমরা কর্মচারী, আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা চাই ইউনিসেফ আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে দিই। ভোটের প্রচার গণসংযোগ শেষ হওয়ার যতই সময় ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিনে তো বটেই, রাতেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। তারা বলছেন অতীতের কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানেই লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। একটি দল যিনি অনেকগুলো দলকে নিজের ভিতর প্যাটের ভিতর নিয়ে নিয়েছে, বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। বিএনপির শক্ত ঘাঁটি বগুড়া। নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিরামহীন গণসংযোগে ব্যস্ত। বগুড়ায় নির্বাচনের সার্বিক পরিবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বগুড়ার আসনগুলোয় কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এ নিয়ে ভোটাররা কি বলছেন, আর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? দেবাশিস, নির্বাচনী পরিবেশ থেকেই শুরু করি। বগুড়ায় কিন্তু প্রচারণা শুরুর পর থেকে আমরা এখন পর্যন্ত যে 7টি সংসদীয় সবগুলো আসনেই কিন্তু আমরা
তবে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির শক্ত আদতেও কিন্তু আমরা রাজনৈতিক যে সমীকরণ বা হিসাব নিকাশগুলো রয়েছে দেবাশিস 1991 সালের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে বরাবরই বগুড়ার 7টি আসন 2008 পর্যন্ত কম বেশি বিএনপির দখলে ছিল। তবে এবার কিন্তু বিএনপির পাশাপাশি জামায়াত, জাতীয় পার্টি, বাসদ, জেএসডি অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশ নিচ্ছে। তবে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যদি দেবাশিস আমরা বলি যে বগুড়ায় ভোটের মাঠের যে পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত 7টি আসনেই মূলত বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের কিন্তু লড়াইটি হতে যাচ্ছে এরকম আভাস কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি। এবং জাতীয় পার্টির কিন্তু 3 জন প্রার্থী রয়েছে বগুড়ায়, 3টি আসনে তারা প্রার্থী দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল কিছু আসনে 1 জন, কিছু আসনে 2 জন, 2টি আসনে এরকম দিয়েছে। তবে ভোটাররা কিন্তু আসলে একেবারে রাজনৈতিক দল প্রার্থী সবগুলোই তারা দেবাশিস বিবেচনা করছেন। যদিও এই অঞ্চলে বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত, তারপরেও কিন্তু জামাতের যারা প্রার্থী রয়েছেন বা জামাতের কর্মী সমর্থক তারা কিন্তু এবার বারবারই বলছেন যে বগুড়ার 7টি আসনেই তারা কিন্তু বিএনপির সঙ্গে লড়াই করে আসলে এই ভোটটি করতে চান এবং তারা আসলে ছাড় দিতে চান না। তবে শেষ পর্যন্ত দেবাশিস বলা চলে এখন পর্যন্ত যে অবস্থা ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রয়েছে, নির্বাচনী প্রচারণার পরিবেশ। তবে লড়াইটি কিন্তু শেষ পর্যন্ত বগুড়ায় সম্ভবত বিএনপি এবং জামাতের প্রার্থীদের মধ্যেই চূড়ান্ত লড়াইটি হতে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। ভোলা 4 আসনের মনপুরায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে, এতে আহত হয়েছেন 6 জন। স্থানীয়রা জানায় সকালে উপজেলার আলম কলোনি এলাকায় গণসংযোগের সময় মুখোমুখি হয় ধানের শীর্ষ দাঁড়িপাল্লার কর্মী সমর্থকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে বাধে মারামারি। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি শান্ত। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এদিকে নেত্রকোনা 3 আসনের কেন্দুয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে বলাইশিমুল গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ইউপি সদস্য কলি আক্তারের বাড়িঘর। মারধরের শিকার হন পরিবারের সদস্যরা। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থক তিনি। অভিযোগ প্রতিপক্ষ বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালির সমর্থকরা হামলায় জড়িত। তবে হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হিলালির কর্মী সমর্থকরা। এ ঘটনায় এখনও মামলা হয়নি। চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী গণসংযোগের সময় গতকাল সংঘর্ষ হয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে। এতে উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? দেবাশিস, আপনি জানেন যে চাঁদপুরের 5টি আসনে নির্বাচন হচ্ছে। 36 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। চাঁদপুরের ফরিদগঞ্জে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে বিএনপি এবং বিএনপি বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকে যিনি নির্বাচন করছেন, আর জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে যিনি নির্বাচন করছেন। মূলত এই 3 জনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ভোটের মাঠে মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, ভোটারদেরকে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেমনটি বলছেন আসলে যারা তাদের সুখ দুঃখে পাশে থাকবেন, উন্নয়ন করতে পারবেন, তাদেরকেই তারা চান। আর চাঁদপুরের যেমনটি আপনি জানতে চাইছিলেন যে চাঁদপুরে গতকাল যে ঘটনা ঘটেছে, স্বতন্ত্র প্রার্থী প্রচারণা করতে গিয়ে দুপক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে কিন্তু 15 থেকে 20 জনের মতো আহত হওয়ার খবর পেয়েছি আমরা। এই ঘটনার পরে 2 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমি কথা বলছিলাম চাঁদপুরের সহকারী রিটার্নিং অফিসারের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখা হবে। গতকাল রাতের এই ঘটনার পর থেকে কিন্তু সেখানে সেনা সদস্য সহ যৌথ বাহিনীর বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা যেমনটি বলছেন যে কোনো ক্রমেই আসলে ভোটের মাঠ অশান্ত হতে দেওয়া যাবে না। আর চাঁদপুরের অন্যান্য এলাকায়ও কিন্তু শান্ত পরিস্থিতি আছে, শুধুমাত্র ফরিদগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল।
তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ ইব্রাহিম রনি আমাদের সাথে যুক্ত হবার জন্য। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর 4 আসন বিগত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে চায় রাজনৈতিক দলগুলো। প্রার্থীরাও সেই লক্ষ্যে দিনরাত বিরামহীন প্রচার চালাচ্ছেন। সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, ভোটাররাই বা কি বলছেন? দেবাশিস, আসলে সকাল থেকেই নাটোর 4 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন আব্দুল আজিজ, তিনি বিরামহীনভাবে গণসংযোগ করছেন। আমরা দেখতেই পাচ্ছি যে নাটোরের বনপাড়া এলাকায় এসেছেন তিনি। ভোটাররা বলছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুস্থ সুন্দর রয়েছে। আমি যদি আব্দুল আজিজের কাছে একটু জানতে চাই যে নির্বাচনে আসলে জনগণের মাঝে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? প্রচারণা ইতিপূর্বেই শুরু হয়ে গেছে, আমরা প্রচারণার দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছি। গুরুদাসপুর বড়াইগ্রামের মানুষ স্বাধীনতার সপক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস রাখি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালে 12 তারিখে গুরুদাসপুর বড়াইগ্রামের ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জেলে তাঁতি আপামর মেহনতি জনতা সকল স্তরের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে নাটোর 4 আসন আমার প্রিয় নেতা তারেক রহমানের প্রদত্ত ধানের শীষের প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যেমনটা শুনছিলেন যে আসলে এই ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ যে প্রত্যাশা করছেন যে জনগণের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন এবং স্বাধীনতার যে সপক্ষের শক্তি, সেই শক্তিকেই জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর নাটোর 4 আসনের ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশ, মাদক সন্ত্রাসমুক্ত পরিবেশ যিনি নিশ্চিত করতে পারবেন এমন একজন প্রার্থীকেই তারা ভোট দেবেন। এবং নাটোরে কিন্তু বনপাড়া হাটিগুমরুল মহাসড়কটি একেবারেই দুর্ঘটনা প্রবণ এলাকা। এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য যিনি ব্যবস্থা নেবেন, যিনি উদ্যোগ গ্রহণ করবেন, এখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি 4 লেনে উন্নীত করা সহ মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যে ধরনের প্রতিনিধি কাজ করবেন, সেই ধরনের প্রতিনিধিকেই এখানকার জনগণ ভোট দিয়ে আসলে নির্বাচিত করবেন। দেবাশিস, ধন্যবাদ নাজমুল যুক্ত হওয়ার জন্য। নির্বাচনকে সামনে রেখে 22 দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরান পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার পাঠ করেন দলের আমির মামুনুল হক। 22 দফা ইশতেহারে ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে এই 22 দফা নিশ্চিতকরণে কাজ করবে খেলাফত মজলিস, এমনটাও জানান মামুনুল হক। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আল্লাহ ভীতি, সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায়, সে রাষ্ট্রই হয় শান্তির ঠিকানা, সুখের আবাস, উন্নয়নের কেন্দ্র। এটাই আমাদের লক্ষ্য। ইসলামী সুশাসনে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ বাংলাদেশ, এটাই আমাদের অঙ্গীকার। আড়িয়াল খাঁ সন্ধান অধিবেষ্টিত বাবুগঞ্জ মুলাদি উপজেলা নিয়ে বরিশাল 3 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী 6 জন, তবে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, 11 দলীয় নির্বাচনী ঐক্য ও জাতীয় পার্টি। দিনরাত নির্বাচনী মাঠে ঘাম ঝরাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। কাউসার হোসেনের প্রতিবেদন। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বরিশাল 3 আসন তথা বাবুগঞ্জ মুলাদি উপজেলাবাসীর প্রধান সমস্যা। কিছু রাস্তা আছে, ডেলিভারি যে রুগীগুলা, অসুস্থ যে রুগীগুলা, সাধারণ যে জনগণ পাবলিক, তারা চলাচল অনেক কষ্ট। গ্রামের থেকে টাকা উড়ে আমরা চার দিতে আসি, ওই চার দিয়া আমরা ওপারে পার হই, কিন্তু কোনো প্রার্থী আজ পর্যন্ত আইসে আমাদের এখানে ব্রিজের জন্য কোনো ভ্রুক্ষেপ নেয় নাই। বাড়ি ঘর, গাছগাছরা এগুলো সম্পদ নদীর বিলীন হয়ে যাচ্ছে। ভাত মাছ বা অর্থ সম্পদ কিছুই চায় না বরিশাল 3 আসনের বাসিন্দারা। তারা বলছেন নদীতে স্থায়ী বেড়িবাঁধ, পাকা রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট যিনি নির্মাণ করবেন, সেই প্রার্থীকেই ভোট দিবেন মুলাদি বাবুগঞ্জের ভোটাররা। তাই তো নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। প্রতিদিনই সভা সমাবেশ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তার। আগে এই যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে, এটা হল প্রথম কাজ। হসপিটাল নাই, এই একটা বড় ধরনের একটা হসপিটাল করতে হবে, কারণ মানুষের স্বাস্থ্যসেবা না থাকলে হয় না।
বসে নেই 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীও। রুটিন করে বাবুগঞ্জ মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চাচ্ছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিজয়ের ব্যাপারে আশাবাদী ফুয়াদের অভিযোগ, নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করছে একটি পক্ষ। প্রচুর হয়রানিমূলক মামলা হচ্ছে, যাদেরকে মনে করা হচ্ছে তাদের পক্ষে কাজ করবে না, তাদের সেন্টার দখলের প্রতিবাদ করবে, এমন লোকদেরকে 24-এর আওয়ামী লীগের মামলাগুলোতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী কারাবন্দী সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তার পক্ষে নির্বাচনী মাঠে আছেন তারই কন্যা হাবিবা কিবরিয়া। বাবা নির্বাচিত হলে কারামুক্ত হবেন এই বিশ্বাস মেয়ের। যদি সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে 12 তারিখ এবং তারা কোনো ভয় ছাড়া, কোনো পেশি শক্তির হুমকি ছাড়া ভোট দিতে পারে, সেক্ষেত্রে আমার স্ট্রং বিশ্বাস যে উনি অবশ্যই জয়যুক্ত হবেন। বরিশাল 3 আসনে মোট ভোটার 3,27,896 জন। এর মধ্যে নারী 1,62,532 এবং পুরুষ ভোটার সংখ্যা 1,65,363 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে 1 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আর এই ছিল ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজন। পরের ঘন্টার খবরাখবরও শেষ হবে। শিরোনাম নিয়ে ফিরবেন ছোঁয়া খন্দকার। সাথে থাকুন।